হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সমাজতত্ত্ব অনুশীলন বা প্র্যাকটিসিং সোশিওলজি বলতে আমরা কী বুঝি, বা এই পার্টটা বেসিক্যালি কল্যাণী ইউনিভার্সিটি যারা সেকেন্ড সেমিস্টারে পড়ছো তাদের সিলেবাসে ইনক্লুড আছে। এছাড়াও অন্যান্য যে সেমিস্টারের সিলেবাসে প্র্যাকটিসিং সোশিওলজি আছে তারা প্রত্যেকেই এই ক্লাসটিকে ফলো করতে পারো। আজকের ক্লাসে ওভারঅল প্র্যাকটিসিং সোশিওলজি কী তার কনসেপ্টটা আমরা একটু জানার চেষ্টা করব। চলো শুরু করি আমাদের প্র্যাকটিসিং সোশিওলজি। আচ্ছা, প্র্যাকটিসিং সোশিওলজি বলি, এর বাংলা সমাজতত্ত্ব অনুশীলন বলতে পারি, বা আমরা মোটামুটিভাবে এই প্র্যাকটিসিং সোশিওলজি ওয়ার্ডটাও কিন্তু ব্যবহার করতে পারি। তো প্র্যাকটিসিং সোশিওলজির ধারণার প্রথমেই আমরা বলি, অ্যালান জনসন এই ধারণাটি দিয়েছেন। অ্যালান জনসন বিভিন্ন উপায়ে এই প্র্যাকটিসিং সোশিওলজির কথা বা সমাজতত্ত্ব অনুশীলনের কথা বলেন। ওকে, সামাজিক জীবন কিভাবে কাজ করে সে বিষয়ে যখন চিন্তা করা হয়, বা আমরা বই লেখার কথা যদি বলি, বা জীবনকে দেখার যদি চেষ্টা করা হয়, এই যে প্রচেষ্টা, সামাজিক জীবনকে বোঝার যে প্রচেষ্টা, সেটা সমাজতাত্ত্বিক অনুশীলনের মধ্য দিয়ে হয়ে থাকে। অর্থাৎ সমস্ত ক্ষেত্রে চর্চার বিভিন্ন ক্ষেত্রে সমস্ত চর্চার সুযোগ রয়েছে। অ্যালান জনসন অনেক কারণে এই প্র্যাকটিসিং সোশিওলজি বা সমাজতত্ত্ব অনুশীলন করেছেন, কারণ পৃথিবীতে অনেক অপ্রয়োজনীয় বা আমরা বলতে পারি আনওয়ান্টেড সমস্যা রয়েছে। যে সমস্যা বা দুর্ভোগ থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের প্রথম যেটা জানা প্রয়োজনের উৎপত্তি সম্পর্কে আমাদের বোঝা প্রয়োজন। তাহলে কি আমরা সমাজ জীবনকে দেখার চেষ্টা করছি, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন পার্সপেক্টিভ থেকে সমাজ জীবনকে দেখার চেষ্টা করছি, এবং সেই দেখার ক্ষেত্রে আমরা দেখে থাকি যে আমাদের সমাজে অনেক সমস্যা রয়েছে। সেই সমস্যাগুলির কিভাবে সমাধান সম্ভব এবং কিভাবে রক্ষা পাওয়া সম্ভব, সেটা যদি আমরা দেখতে যাই তাহলে প্রথমেই আমাদের দেখতে হবে তার উৎপত্তি, অর্থাৎ একটা সোশ্যাল প্রবলেমের সোর্স কী, সোর্সেসটা জানা প্রয়োজন। অর্থাৎ এই অর্থে যদি আমরা দেখি যে সমাজতত্ত্ব অনুশীলনের একটা গভীরভাবে একটা নৈতিক মাত্রা রয়েছে, যেখানে সমস্যা সমাধানের জন্য অবশ্যই সমস্যার উৎপত্তি থেকে তার সমাধান করার চেষ্টা করা হয়। সমাজতত্ত্ব অনুশীলনের মধ্য দিয়ে সমস্যা সমাধানে সাহায্য করা হয় তা নয়, সমস্যা সমাধানের একটা অংশ হিসেবে তা একটা গুরুত্বপূর্ণ স্থান দখল করা। অর্থাৎ আমরা বলতে পারি যে বিশ্বকে বিভিন্ন দিক থেকে দেখার জন্য, আমরা আমাদের সমাজকে বিভিন্ন পার্সপেক্টিভ থেকে দেখার জন্য এই প্র্যাকটিসিং সোশিওলজির গুরুত্ব কিন্তু আমরা দেখতে পাই। অর্থাৎ প্র্যাকটিসিং সোশিওলজি কি আমাদের সমাজে বিদ্যমান বিভিন্ন সমস্যাকে বিভিন্ন পার্সপেক্টিভ থেকে দেখতে সাহায্য করে। অ্যালান জনসন এই পরিপ্রেক্ষিতে সামাজিক সমস্যার উৎসের সন্ধানের কথা বলেছেন, কারণ আমরা যতক্ষণ না সামাজিক সমস্যার সোর্সেস বা উৎস সম্পর্কে জ্ঞান লাভ করব, ততক্ষণ পর্যন্ত আমরা তার সমাধান করতে পারবো না। তাহলে এটা এমন একটি পথ যার মধ্য দিয়ে সমগ্র বিশ্বকে পর্যবেক্ষণ করা হয় এবং তার নিরিখে বিশ্বকে আলোচনা করা হয়। তাহলে পর্যবেক্ষণ নিরিখে বিশ্বের আলোচনা আমরা প্র্যাকটিসিং সোশিওলজির মধ্য দিয়ে দেখতে পাই। তাহলে প্র্যাকটিসিং সোশিওলজি ওভারঅল আমরা বলতে পারি যে আমাদের সমাজ জীবনকে দেখার একটা প্রচেষ্টা, অনুশীলন করার একটা প্রচেষ্টা, এবং সেই অনুযায়ী আমাদের সমাজ জীবনের যে সমস্যা, সেই সমস্যাগুলোর সমাধান করার একটা প্রচেষ্টা আমরা প্র্যাকটিসিং সোশিওলজির মধ্যে দিয়ে দেখতে পাই। তাহলে অ্যালান জনসন কি বলছেন, এর মূল নীতি কতগুলো তুলে ধরেছেন, যে অ্যাকচুয়ালি প্র্যাকটিসিং সোশিওলজির মূল নীতি কী, এবং সেখানে আমরা প্রথমেই দেখব একটা পার্ট, যে সমাজ কাঠামো। তো সমাজ কাঠামো সম্পর্কে যদি তোমাদের কোনো ধারণা না থাকে, একটু সহজ করে বলে দিই সমাজ কাঠামো কি। দেখবে আমরা যদি বলি যে একটা ঘর তৈরি করতে গেলে তার একটা কাঠামো দেখিত, তাই তো? আজকে মনে করো যে একটা পাকা ঘর তৈরি করতে গেলে কী প্রয়োজন হয়? ইট, বালি, পাথর, সিমেন্ট, তাই তো? ঢালাই দিতে গেলে সেটা একটা লোহার রড প্রয়োজন হয়, তাই তো? এগুলো উপাদান। তাহলে এই উপাদান নিয়ে আমরা ঘর তৈরি হয়। ঠিক একই রকমভাবে যখন সমাজ কাঠামো বলবো, সেই সমাজ কাঠামোর
কিছু উপাদান আছে। সেই উপাদানগুলি কি কি? যেমন আমাদের সমাজে পরিবার আছে, ধর্ম আছে, শিক্ষা আছে, অর্থনীতি আছে, সরকারের কথা বলতে পারি। এগুলো প্রত্যেকটা প্রতিষ্ঠান, আর এগুলো প্রত্যেকটাই আমাদের সমাজ কাঠামোর এক একটা উপাদান, যেগুলো ছাড়া আমাদের সমাজ কখনো গঠিত হয় না। আমরা সমাজের কথা যখনই বলবো, সমাজে এই উপাদানগুলো অবশ্যই থাকা প্রয়োজন, তাই না? তাহলে অ্যালান জনসন একজন সমাজবিজ্ঞানী লেখক, সামাজিক সমস্যা সমাধানে সমাজবিজ্ঞানের ভূমিকা বোঝার ক্ষেত্রে একটা অবদান রেখেছেন। উল্লেখযোগ্যভাবে তিনি সেটা দেখানোর চেষ্টা করেছেন। এবং প্র্যাকটিসিং সোশিওলজি ধারণাটির মধ্য দিয়ে দৈনন্দিন জীবন, সামাজিক পরিবর্তনের জন্য একটা সমাজতাত্ত্বিক নীতি, সমাজতাত্ত্বিক অন্তর্দৃষ্টি তার প্রয়োগের ওপর জোর দিয়েছেন। এবং অ্যালান জনসন প্রদত্ত প্র্যাকটিসিং সোশিওলজি তার মূল নীতিতে প্রথমেই তিনি রেখেছেন সামাজিক কাঠামোকে বোঝা। আজকে তোমরা যারা প্রথম সোশিওলজি পড়ছো, মাইনরে অনেকেই প্রথম সোশিওলজি নিয়েছো, সব সাবজেক্টটা সম্পর্কে কোনো আইডিয়া নেই, জাস্ট প্রথম পড়ছো, তো সেক্ষেত্রে তোমাদের অবশ্যই জানা প্রয়োজন যে সমাজ কাঠামো কী, তাই না? তাহলে প্র্যাকটিসিং সোশিওলজিকে এই সমাজ কাঠামো বুঝতে সাহায্য করে। জনসন বিভিন্ন সামাজিক কাঠামো বোঝার গুরুত্বের উপরে জোর দেন, যা পৃথক আচরণ এবং সামাজিক ফলাফলকে আকার দেয়। মানে আমরা সেই সামাজিক কাঠামোর ওপর বেস করেই আমরা পৃথক আচরণ করি এবং সামাজিক ফলাফল আসে। এবং অ্যালান জনসন যে গ্রন্থেই প্র্যাকটিসিং সোশিওলজি ধারণাটি প্রদান করেছেন, তার নাম দি ফরেস্ট অ্যান্ড দি ট্রিজ, সোশিওলজি অ্যান্ড লাইফ, প্র্যাকটিস অ্যান্ড প্রমিস। এই গ্রন্থে ব্যক্তিজীবন, সামাজিক ফলাফল গঠনে সামাজিক কাঠামোর যে তাৎপর্য তার উপর গুরুত্ব দিয়েছেন। দেখো, সামাজিক কাঠামোর একটা গুরুত্বপূর্ণ তাৎপর্য হচ্ছে আমরা কি আচরণ করব, ব্যক্তি জীবনে তার কি ফলাফল আসবে, সেই সমস্তটা কিন্তু সামাজিক কাঠামোর একটা প্রভাব থাকে, তাই না? সামাজিক কাঠামোগুলি সম্পর্কের এবং প্রতিষ্ঠানগুলির সংগঠিত নিদর্শনগুলিকে বোঝায়। তাহলে সামাজিক কাঠামোগুলি কী করে? সম্পর্কর প্রতিষ্ঠান তার নিদর্শনগুলিকে বোঝায়, নিদর্শন, যা একসাথে সমাজের একটা ভিত্তি তৈরি করে। অর্থাৎ এই প্রতিষ্ঠান আর কাঠামোর সম্পর্ক ছাড়া সমাজের ভিত্তি সম্ভব নয়, তাহলে ভিত্তি তৈরি করে। যেমন যার মধ্যে কী কী রয়েছে? পরিবার, শিক্ষা, অর্থনীতি, সরকার, এর মতো প্রতিষ্ঠানগুলো রয়েছে। আচ্ছা, এবার আসি আমাদের এই যে কনসেপ্টটা আমরা আলোচনা করছি, এই কনসেপ্টটা তোমরা একটি বইতে পেয়ে যাবে। আমাদের সদ্য প্রকাশিত এবছরের 2024 সেপ্টেম্বরে প্রকাশিত এই গ্রন্থ, যেটা ফার্স্ট সেম কল্যাণী ইউনিভার্সিটি, যারা মাইনর সোশিওলজিতে আছো ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার, তোমরা এই দুটো সেমিস্টারের জন্য এই গ্রন্থটি তোমরা ফলো করতে পারো। এই গ্রন্থটি আমরা 3 জন অথর আছি। একজন হচ্ছেন প্রথম অথর, দেখুন, অরিত্র ঘোষ। ডক্টর অরিত্র ঘোষ, ইনি শ্রীরামপুর গার্লস কলেজের সহকারী অধ্যাপক। রিমি ম্যাডাম হিজলি কলেজের সহকারী অধ্যাপক। এবং আমি সুশান্ত বিশ্বাস, আমি বর্তমানে পলাশী কলেজের অতিথি অধ্যাপক হিসেবে আছি। এই বইটি এই দুটি সেমিস্টারকে টার্গেট করে তৈরি করা, এই দুটি সেমিস্টারের সিলেবাসের উপর বেস করে তৈরি করা। আশা করছি তোমাদের হেল্পফুল হবে। প্র্যাকটিসিং সোশিওলজির যে পার্টটা আলোচনা হচ্ছে, এই পার্টের সমস্ত অংশটাই তোমরা, আরও কিছু অ্যাডিশান আছে, আমরা এই ভিডিওতে সমস্তটা আনতে পারিনি, সমস্ত অংশটাই তোমরা এই বইটিতে তোমরা পেয়ে যাবে। এই বইটি কেনার জন্য কি করবে? যে পাবলিকেশান তোমাদের নিকটবর্তী যে কোনো দোকানে যে পাবলিকেশান এবং এই ছবিটা শেয়ার করে দেবে, হ্যাঁ, অথরদের নাম এবং যে পাবলিকেশান, বইয়ের নাম দিয়ে তোমরা অর্ডার করে দাও, অবশ্যই এনে দেবেন। এবং যারা রানাঘাটের আশপাশে আছো, তারা রানাঘাটে যে পাবলিকেশানের হাউস থেকেও কিন্তু কালেক্ট করতে পারো। ওকে, তারপর চলে আসছি নেক্সট পার্টে। সামাজিক কাঠামো প্রতিষ্ঠান, ভূমিকা, নিয়ম এবং মূল্যবোধ নিয়ে গঠিত, যা সমাজকে সংগঠিত করে। তাহলে সামাজিক কাঠামোকে বুঝতে হবে। সামাজিক কাঠামো হচ্ছে সমাজকে সংগঠিত করছে। তারা একটি কাঠামো তৈরি করে যার মধ্যে সামাজিক জীবন ঘটে। সামাজিক কাঠামো সমাজবিজ্ঞানীদের বুঝতে সাহায্য করে কিভাবে সমাজ কাজ করে, তাই তো? সামাজিক কাঠামো যদি আমরা না বুঝি, সামাজিক কাঠামোতে কী কী আছে সেটা যদি আমরা না জানি, তাহলে কিভাবে কাজ করছে বুঝতে পারবো না। তাহলে ক্ষমতা কিভাবে বিতরণ করা হয়, অসমতা কিভাবে বজায় রাখা হয়, এই সমস্ত কিছু আমরা সামাজিক কাঠামোর মধ্যে দেখতে পাই। তাহলে একটা সমাজকে বুঝতে গেলে আমাদের ফার্স্ট দেখতে হবে সামাজিক কাঠামো। আর প্র্যাকটিসিং সোশিওলজি কিন্তু এই সামাজিক কাঠামোকেই বোঝার চেষ্টা করে। সামাজিক কাঠামো বোঝা সমাজবিজ্ঞানীদের দারিদ্র্য, অসমতা
বৈষম্যের মতো বিভিন্ন সামাজিক সমস্যার মূল কারণগুলি বিশ্লেষণ করতে দেয়। অর্থাৎ আমি যদি সামাজিক কাঠামো বুঝতে পারি তাহলে আমরা কি পারবো, দারিদ্রতা কেন তৈরি হচ্ছে, দারিদ্রতা অসমতা কেন হচ্ছে, বৈষম্য কী কারণে আসছে, এই সমস্ত পাঠ বুঝতে পারবো যেগুলো আমাদের সমাজের এক একটা সমস্যা। যেমন অর্থনৈতিক কাঠামো কীভাবে সামাজিক বৈষম্য বা শিক্ষা প্রতিষ্ঠানগুলি সামাজিক স্তর বিন্যাসের জন্য অবদান রাখে তা পরীক্ষা করে। সমাজবিজ্ঞানীরা এই সমস্যাগুলি সমাধানের জন্য কৌশল তৈরি করতে পারে এবং সমাজবিজ্ঞানীরা সামাজিক সমস্যাগুলিকে আরও ভালোভাবে বিশ্লেষণ করতে পারে এবং এটাকে কিভাবে পরিবর্তন করা যায় তার জন্য কৌশলও তৈরি করতে পারে। তাহলে বুঝতে পারছো, প্র্যাকটিসিং সোশিওলজি, প্র্যাকটিসিং সোশিওলজির যে সামাজিক কাঠামো, যার মধ্য দিয়ে সামাজিক কাঠামোকে বোঝার চেষ্টা করা হচ্ছে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট, যেটা আমাদের সমাজ ব্যবস্থার প্রাথমিকভাবে অধ্যয়নের জন্য কাজে লাগে বা সমাজ ব্যবস্থার কোনো সমস্যাকে সমাধানের জন্য আমরা কাজে লাগাতে পারি। সেকেন্ডলি আসছি সমাজতাত্ত্বিক কল্পনা। এটা 2 নম্বরের জন্য তোমাদের প্রশ্ন আসতেও পারে এবং কনসেপ্টটা জানা খুব জরুরি। আমি এটা সমাজতাত্ত্বিক কল্পনার উপর আলাদাভাবে একটা ভিডিও আসবে। ওকে, সি রাইট মিলস থেকে জনসন একটি সমালোচনামূলক হাতিয়ার হিসেবে সমাজতাত্ত্বিক কল্পনাকে তুলে ধরেছেন। এই ধারণার মধ্যে দিয়ে তিনি কি বলছেন, ব্যক্তিগত অভিজ্ঞতা, অর্থাৎ একটা ব্যক্তি যা কিছু অভিজ্ঞতা সঞ্চয় করেছে সেই ব্যক্তিগত অভিজ্ঞতা এবং বৃহত্তর সামাজিক শক্তির মধ্যে সংযোগ দেখার ক্ষমতাকে আলোচনা করেছেন এই সমাজতাত্ত্বিক কল্পনার মধ্যে দিয়ে। যে ব্যক্তিগত অভিজ্ঞতা আর বৃহত্তর সামাজিক শক্তি, এই দুটোর মধ্যে সংযোগ দেখার যে ক্ষমতা, সেই ক্ষমতাটাই হচ্ছে সমাজতাত্ত্বিক কল্পনা, অর্থাৎ যেটাকে আমরা ইংলিশে বলে থাকি সোশিওলজিক্যাল ইমাজিনেশন। অর্থাৎ সোশিওলজিক্যাল ইমাজিনেশন না থাকলে আমরা ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে সেটা বৃহত্তর সামাজিক শক্তির সঙ্গে কি সম্পর্ক সেটা বুঝতে পারবো না। ওকে, বা আমরা বলতে পারি যে সমাজতাত্ত্বিক কল্পনা হচ্ছে ব্যক্তিগত অভিজ্ঞতার নিরিখে আমাদের ওভারঅল সামাজিক ব্যবস্থাকে ব্যাখ্যা করার একটা প্রচেষ্টা। এই দৃষ্টিভঙ্গি ব্যক্তিদের কি বুঝতে সাহায্য করে, ব্যক্তিগত সমস্যাগুলির প্রত্যেকটারই প্রায়শই সামাজিক শিকড় থাকে যা সামাজিক সমস্যাগুলির গভীরতা বুঝতে সাহায্য করে। আর এই পদ্ধতিটি ব্যক্তিদের তাদের ব্যক্তিগত পরিস্থিতির বাইরে বৃহত্তর একটা সামাজিক প্রেক্ষাপট বুঝতে সাহায্য করে, একটা বৃহত্তর সামাজিক প্রেক্ষাপট কিন্তু বুঝতে সাহায্য করে। কারণ মনে রাখবে যে এই পদ্ধতি কি করছে, ব্যক্তিগত অভিজ্ঞতার নিরিখে যখন সমাজকে আলোচনা করছে, সমাজ তো আর ছোটো নয়, সমাজ হচ্ছে বৃহত্তর পার্সপেক্টিভ। সামাজিক প্রেক্ষাপট মানেই সেটার বিস্তার কিন্তু অনেক দূর। তাহলে ব্যক্তিগত পরিস্থিতির বাইরে তার বৃহত্তর সামাজিক প্রেক্ষাপট বুঝতে সাহায্য করছে এবং এটি সমালোচনামূলক চিন্তাভাবনা, সামাজিক সমস্যাগুলি ব্যক্তিগত জীবনকে কিভাবে প্রভাবিত করে সে সম্পর্কে একটা গভীর উপলব্ধি কিন্তু বাড়ায়। ওকে, তাহলে এটা গেল আমাদের সোশিওলজিক্যাল ইমাজিনেশনের একটা পার্ট তিনি উল্লেখ করেছেন। তৃতীয়ত সামাজিক ব্যবস্থা এবং নিদর্শন। দি ফরেস্ট অ্যান্ড ট্রিজ, আমরা গ্রন্থটি আগেও বললাম যে গ্রন্থটি অ্যালান জনসনের লেখা। সোশিওলজি অ্যান্ড লাইফ, প্র্যাকটিস অ্যান্ড প্রমিসে অ্যালান জনসন সামাজিক ব্যবস্থা এবং তাদের মধ্যে সম্পর্ক ও মিথস্ক্রিয়াগুলির ধরন বোঝার ওপর গুরুত্ব দিয়েছেন। অর্থাৎ তিনি সামাজিক সমস্যা এবং সামাজিক সম্পর্ক, মিথস্ক্রিয়া, এই বিষয়গুলো বোঝার চেষ্টা করেছেন। এবার সামাজিক ব্যবস্থা কি? সামাজিক ব্যবস্থা হলো সম্পর্ক, ভূমিকা, নিয়ম এবং প্রতিষ্ঠানের মতো জটিল জাল। তাহলে কি সামাজিক ব্যবস্থার মধ্যে কি কি থাকে? আমরা বর্তমান সময়ের নিরিখে যদি আমরা বর্তমান সময়ে এই সময়ে দাঁড়িয়ে আমরা সামাজিক ব্যবস্থা কি যদি ভাবি, তাহলে কি সেখানে দেখব সম্পর্ক আছে, সেখানে দেখব বিভিন্ন প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানে থাকা ব্যক্তিদের বিভিন্ন ভূমিকা আছে এবং সেই ভূমিকা পালন করে নির্দিষ্ট নিয়ম অনুসারে, তাই তো? এই সমস্ত কিছু মিলে আমাদের সমাজ ব্যবস্থা চলছে। অর্থাৎ সামাজিক ব্যবস্থা হচ্ছে এমন একটা ব্যবস্থা যেখানে বিভিন্ন মানুষ একে অপরের সঙ্গে সম্পর্কিত এবং সেই সম্পর্কটা কেমনভাবে তৈরি হয়? প্রতিষ্ঠানের নিরিখে একটা জটিল জাল। সামাজিক ব্যবস্থা হচ্ছে একটা জটিল জাল। আর এই সামাজিক ব্যবস্থায় কি করে? ব্যক্তিগত আচরণ এবং সামাজিক ফলাফলকে একটা রূপ দেয়। অর্থাৎ আমরা সামাজিক ব্যবস্থা অনুযায়ী আমরা আমাদের আচরণ প্রদর্শন করে থাকি। আমরা একজন ব্যক্তি হিসেবে কি আচরণ করব, কি আচরণ করব না, সেটা সম্পূর্ণটাই নির্ভর করে একটা সামাজিক ব্যবস্থার উপর। অর্থাৎ সেই সমাজের কি নিয়ম, সেই সমাজের কি রীতি, সেই সমাজের কি নীতি, সেই নিয়ম রীতিনীতি অনুযায়ী আমরা আচরণ প্রদর্শন করে থাকি।
তাহলে বোঝা গেল সামাজিক ব্যবস্থাকে বুঝতে সাহায্য করে। এবং এই ব্যবস্থার মধ্যে কি কি থাকে দেখো, পরিবার, শিক্ষা, অর্থনীতি, রাজনীতি, ধর্ম, প্রত্যেকটার কিছু নিজস্ব ভূমিকা আছে, কিছু নিয়ম রয়েছে যা আচরণকে নির্দেশ করে এবং সামাজিক শৃঙ্খলা বজায় রাখে। আচ্ছা দেখো, পরিবার আমাদেরকে কি শেখায়? পরিবার কিন্তু আমাদেরকে সমাজের নিয়মনীতি অনুযায়ী কিভাবে চলবো সেটা সামাজিকীকরণের মধ্য দিয়ে আমাদেরকে শেখায়, তাই তো? তার ফলে পরিবার, শিক্ষা, অর্থনীতি এগুলো ব্যক্তির আচার আচরণ নিয়ন্ত্রণে ভীষণভাবে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। অর্থাৎ আমি কি আচরণ করব না করব সেটা অনেক সময় শিক্ষা, আমার পরিবার, আমার ধর্ম, আমার অর্থনীতি, রাজনীতি, অনেক কিছুর পার্সপেক্টিভে আমরা এগুলো করে থাকি। ক্লিয়ার? এই নিদর্শনগুলি সমাজবিজ্ঞানীদের বুঝতে সাহায্য করে যে কিভাবে সামাজিক প্রক্রিয়াগুলো কাজ করে। এই যে সামাজিক প্রক্রিয়া কোনগুলো, আজকে সামাজিক প্রক্রিয়া আমরা মূলত বলে থাকি, যেমন মনে করো দ্বন্দ্ব, সহযোগিতা, অ্যাকোমোডেশন বা অভিযোজন, এগুলো হচ্ছে আমাদের সামাজিক প্রক্রিয়া। এবং কিভাবে সামাজিক সমস্যার সমাধানের জন্য তাদের পরিবর্তন করা যেতে পারে সেটাও বুঝতে সাহায্য করে। কারণ সামাজিক ব্যবস্থার নিদর্শন যদি বোঝা যায়, কারণ সমাজ ব্যবস্থার কোন অংশে পার্টিকুলারলি প্রবলেম হচ্ছে, সামাজিক সমস্যাগুলি সমাধানের জন্য কেমনভাবে পরিবর্তন করা প্রয়োজন, সেটাও কিন্তু প্যারালালি আমরা দেখে থাকি। ওকে, চলো নাম্বার 4 আমরা আর একটা পার্টে শেষ করব, মানে 5 নম্বর আর একটা পার্ট আছে। 4 নম্বরটা দেখো, ব্যক্তি ও সমাজের আন্তঃসম্পর্ক। এখানে একটা জিনিস ভীষণভাবে জানা প্রয়োজন, এই যে ব্যক্তি মানে হচ্ছে যেটাকে ইন্ডিভিজুয়াল বলি, আর সমাজ সোসাইটি। এই ইন্ডিভিজুয়াল এবং সোসাইটি অর্থাৎ ব্যক্তি আর সমাজের মধ্যে কি সম্পর্ক? তুমি একজন ব্যক্তি বা আমরা প্রত্যেকে এক একজন ব্যক্তি, আমাদের ব্যক্তি হিসেবে সমাজের সঙ্গে কি সম্পর্ক? আমরা কি সমাজকে গঠন করার ক্ষেত্রে কোনো ভূমিকা পালন করে থাকি? খুব সহজভাবে ভাবো, একজন ব্যক্তি তার রোল কি থাকে? সমাজ গঠনে রোল থাকে, অবশ্যই রোল থাকে। একজন ইন্ডিভিজুয়াল হিসেবে তার কিছু রেসপন্সিবিলিটি আছে, তোমার কিছু দায়িত্ব আছে তোমার আমার ব্যক্তি হিসেবে। এবং সমাজের কাঠামো অনুযায়ী আবার ব্যক্তি গঠন হয়। বুঝতে পারলে বিষয়টা? মানে ব্যক্তি সমাজকে গঠন করে, আবার সমাজের গঠন অনুযায়ী ব্যক্তির চরিত্র গঠন হয়। তাহলে সমাজ আর ব্যক্তি এই দুটোর মধ্যে একটা সম্পর্ক আছে। অ্যালান জনসন এই দুটি বিষয়ের সম্পর্ক কি তার উপরে জোর দেন। ব্যক্তি আর সমাজের মধ্যে পারস্পরিক সম্পর্ক খোঁজার উপর জোর দেন। ব্যক্তিরা তাদের ক্রিয়াকলাপের মাধ্যমে সমাজকে গঠন করে। ক্লিয়ার? সমাজকে গঠন করে এবং সমাজ কি করে? সামাজিকীকরণ এবং কাঠামোগত সীমাবদ্ধতার মাধ্যমে ব্যক্তিকে গঠন করে। বুঝতে পারলে? তাহলে আমরা ব্যক্তিরা কি করছি, আমাদের ক্রিয়াকলাপের মধ্য দিয়ে সমাজ কেমনভাবে গঠন হবে সেটা তো আমাদের ক্রিয়াকলাপের উপর ডিপেন্ড করছে। আমরা সমাজ গঠনের কারিগরও বলতে পারি। আমরা সমাজকে যেমনভাবে গঠন করব তেমনভাবে গঠিত হবে, আমাদের আচার আচরণের ওপর গঠিত হবে। একইভাবে আবার কাঠামো, আমাদের সমাজের কাঠামো কী আছে? সমাজের কাঠামোগত সীমাবদ্ধতার মধ্য দিয়ে একটা সে কিন্তু ব্যক্তিকে গঠন করতে পারে। তাহলে সামাজিক পরিবর্তন কিভাবে বাস্তবায়ন করা যায় তা বোঝার জন্য এই দ্বৈততা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ সামাজিক পরিবর্তনকে কিভাবে নিয়ে আসতে হবে তার জন্য ব্যক্তি আর সমাজের সম্পর্কটা জানা ভীষণ জরুরি। কারণ এর জন্য ব্যক্তিগত এবং পদ্ধতিগত উভয় স্তরেই আমরা প্রচেষ্টার প্রয়োজন দেখে থাকি। জনসন বিশ্বাস করেন ব্যক্তি আর সমাজ পরস্পরের ওপর নির্ভরশীল, তাই তো? ব্যক্তি আর সমাজ পরস্পরের ওপর নির্ভরশীল। যেখানে সমাজ কি করে? সামাজিকীকরণ এবং কাঠামোগত সীমাবদ্ধতার মাধ্যমে ব্যক্তিদের গঠন করে, তাই তো? সমাজের একটা নির্দিষ্ট নিয়ম আছে, তার মধ্য দিয়েই কিন্তু তার সামাজিকীকরণ হয়। কাঠামোগত সীমাবদ্ধতার মাধ্যমেই ব্যক্তিদের গঠন করে। আবার ব্যক্তিরা কি করে? তাদের কর্ম এবং মিথস্ক্রিয়া দ্বারা সমাজকে গঠন করে। এই যে দ্বৈততা তুলে ধরে যে একটিকে বোঝার জন্য আমাদের অবশ্যই অন্যটির প্রভাব বিবেচনা করতে হবে। শুধুমাত্র ব্যক্তিকে আমরা আলোচনা করতে পারি না সোসাইটিকে বাদ দিয়ে, কারণ সোসাইটি এবং ব্যক্তি বা সমাজ এবং ব্যক্তি একে অপরের সঙ্গে আন্তঃসম্পর্কযুক্ত, একে অপরের সঙ্গে ভীষণভাবে সম্পর্কিত। ওকে, সামাজিক প্রেক্ষাপট বিবেচনা না করে ব্যক্তিকে সম্পূর্ণরূপে বোঝা যায় না। একটা ব্যক্তিকে, এটা ভীষণ একটা ইম্পর্ট্যান্ট একটা লাইন,
হ্যাঁ, সমাজের যে কোনো ক্ষেত্রে তোমরা মানুষকে বিবেচনা করতে গেলে এই লাইনটা অবশ্যই মাথায় রেখো। একটা সামাজিক প্রেক্ষাপট বিবেচনা না করে একটা ব্যক্তিকে কখনোই আমরা সম্পূর্ণরূপে বুঝতে পারবো না। সামাজিক প্রেক্ষাপটটা জানা খুব জরুরি, সেই ব্যক্তি কোন সামাজিক প্রেক্ষাপট থেকে উঠে আসছে। যেমন এই যে আজকে বর্তমান সময়ে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে একটা ঘটনা সারা পশ্চিমবঙ্গকে পুরো তোলপাড় করে দিয়েছে, আরজি করের ঘটনা। তো এই ঘটনাটা কেন হয়েছে বা পরবর্তী এই ঘটনাগুলো কেন কন্টিনিউয়াসলি চলছে, এর শিকড় কোথায়? এর শিকড় কিন্তু আমাদের সমাজ ব্যবস্থায়, আমাদের সামাজিকীকরণের সমস্যা। হ্যাঁ, শুনতে খুব খারাপ লাগছে, কিন্তু সত্যি কথা তাই। আমাদের সামাজিকীকরণে কোথায় একটা সমস্যা রয়েছে, আমাদের সেই সমস্যাটাকে আগে দেখতে হবে। তাহলে ব্যক্তিকে সম্পূর্ণরূপে বুঝতে গেলে একটা ব্যক্তির আচার আচরণকে আমরা লাস্ট স্টেজে গিয়ে কন্ট্রোল করতে পারবো না, তাকে ফার্স্ট স্টেজে কন্ট্রোল করতে হবে, অর্থাৎ পরিবার থেকেই কন্ট্রোল করতে হবে। একটা সমাজ ব্যবস্থায় নারীকে সম্মানের শিক্ষাটা দেওয়া হয় একদম পরিবার থেকে। যে পরিবার দিতে ব্যর্থ হচ্ছে, নারীর সম্পর্কে ধারণা একটা পুরুষের কিন্তু তৈরি হচ্ছে একটা পরিবার থেকেই। একটা পরিবারে যদি পুরুষতান্ত্রিকতার ছাপ ভীষণভাবে থেকে যায়, তাহলে সেই পরিবারে কিন্তু পুরুষদের মধ্যে একটা পুরুষতান্ত্রিক সমাজের মনোভাবই তৈরি হয়। তার ফলে কোথাও গিয়ে আমার মনে হয়, এটা আমার খুব ভীষণ ব্যক্তিগত চিন্তাভাবনা, যে পুরুষতান্ত্রিকতা এই সমস্যার একটা মূল জায়গা। পুরুষত্ব দেখানোর যে জায়গা, আমি পুরুষ, এই মনোভাব দেখানোর যে জায়গা, এই সমস্যার কোথাও গিয়ে একটা সমস্যার মূল জায়গা আমার বলে মনে হয়। ওকে, তো এটা তাহলে ব্যক্তিকে সম্পূর্ণরূপে বুঝতে গেলে আমাকে তার সামাজিক প্রেক্ষাপট দেখতে হবে। একটা ব্যক্তি বড় হচ্ছে তার পিতৃতান্ত্রিক সমাজে, তার মধ্যে পিতৃতান্ত্রিকতার ছাপ থাকবেই, তাহলে পিতৃতান্ত্রিকতাকে সরাতে হবে। সমাজকে আমরা যদি সমাজের এই সমস্যা থেকে আমরা যদি মুক্ত করতে চাই, তাহলে অবশ্যই আমাদের এই সামাজিকীকরণ, আমাদের সমাজ ব্যবস্থার বিভিন্ন নিয়মনীতির কিছু পরিবর্তনের অবশ্যই প্রয়োজন আছে। ওকে, এই পার্টটা কিন্তু ভীষণভাবে আজকের এই সমাজ ব্যবস্থা বা আজকের এই পরিস্থিতিটাকে আমরা ভীষণভাবে কিন্তু প্র্যাকটিসিং সোশিওলজি দিয়ে বিচার করতে পারি। তাহলে ব্যক্তির কর্ম বিবেচনা না করে সমাজকে সম্পূর্ণরূপে বোঝা যায় না, আমাকে ব্যক্তির কর্ম বিবেচনা করতে হবে, তবেই আমরা ব্যক্তিকে বুঝতে পারবো। ওকে, তাহলে ব্যক্তি আর সমাজ কিন্তু আলাদা নয়, ব্যক্তি আর সমাজের মধ্যে ভীষণভাবে সম্পর্ক রয়েছে, একে অপরের পরিপূরক বলা যেতে পারে। সমাজ ব্যক্তিকে গঠন করে, ব্যক্তি সমাজকে গঠন করে। ওকে, তো এটা ভীষণভাবে লিঙ্ক করতে পারবে আরেকটা বিষয়, যেটা সামাজিকীকরণ, যে পার্টটা বলছিলাম। সামাজিকীকরণ কী শিক্ষা দেয়? সমাজের মূল্যবোধের শিক্ষা দেয়। আজকে একটা ব্যক্তির মধ্যে মূল্যবোধের শিক্ষা যদি না থাকে, তাহলে সমস্যাটা কোথায়? তার সামাজিকীকরণের সমস্যা। একটা ব্যক্তির মধ্যে মূল্যবোধের শিক্ষা নেই, তাহলে সামাজিক প্রক্রিয়া, সামাজিকীকরণ এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে ব্যক্তিরা তাদের সমাজের মূল্যবোধ, তাদের নিয়ম এবং ভূমিকা সম্পর্কে জ্ঞান অর্জন করে। এই বিভিন্ন মাধ্যম, এটি বিভিন্ন মাধ্যম, যেমন পরিবার, শিক্ষা, ধর্ম, গণমাধ্যম, এই প্রত্যেকটার মধ্য দিয়ে প্রচারিত হয়। তাহলে বুঝতে পারছো, আজকে গণমাধ্যমে যদি নতুন কোনো একটা বিষয় আসে, সেটা কিন্তু আমাদের আচার আচরণকে প্রভাবিত করে। তাহলে সামাজিকীকরণ একটা ব্যক্তির আচার আচরণ তৈরির ক্ষেত্রে, নিয়ন্ত্রণের ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ একটা পার্ট। অর্থাৎ তুমি কিভাবে বড় হচ্ছ, সমাজের সোসাইটির একটা গুরুত্বপূর্ণ উপাদান পরিবার, তোমার পরিবারের মধ্য দিয়ে তুমি কি শিক্ষা পাচ্ছ, এটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা ব্যক্তির আচার আচরণ তৈরি করার ক্ষেত্রে। ওকে, একটা ব্যক্তির ব্যক্তিত্ব তৈরির ক্ষেত্রে সামাজিকীকরণের মধ্য দিয়েই একটা ব্যক্তির ব্যক্তিত্ব তৈরি হয়। তাহলে সামাজিকীকরণ কী করে? ব্যক্তির পরিচয় আর আচরণকে রূপ দেয়। কিভাবে ব্যক্তি নিজেদেরকে উপলব্ধি করবে এবং সমগ্র বিশ্বের সঙ্গে যোগাযোগ করবে, তা প্রভাবিত করে। আজকে তোমরা নিজেরাই বুঝতে পারবে, আজকে প্রত্যেকটা ব্যক্তির সামাজিকীকরণ আলাদাভাবে হয়েছে। তার ফলে তোমাদের মানসিক গঠন, সামাজিক মূল্যবোধ, নিয়ম এবং বিভিন্ন শিক্ষা তোমাদের আলাদা আলাদা হতেই পারে। এটি প্রজন্ম জুড়ে সাংস্কৃতিক এবং সামাজিক নিয়মের ধারাবাহিকতা কিন্তু নিশ্চিত করে, কারণ সামাজিকীকরণ একটা প্রজন্ম থেকে আরেকটা প্রজন্মে পরপর কিন্তু কন্টিনিউয়াসলি চলে আসছে। সামাজিক নিয়ম, সংস্কৃতি, সমস্ত কিছু সম্পর্কে তারা সেই বিষয় সম্পর্কে কিন্তু তারা জ্ঞান লাভ করছে এবং পরবর্তী প্রজন্মে সেটা কিন্তু ছড়িয়ে পড়ছে। ওকে, লাস্ট পার্টে আসছি আজকের আমাদের ক্ষমতা আর অসমতা। সমাজে আরেকটা বিষয়, জনসন একটা গুরুত্বপূর্ণ ধারণা দিয়েছেন যে শক্তির গতিশীলতা, সামাজিক অসমতা পরীক্ষা করা। জনসনের ধারণা কি? একটা গুরুত্বপূর্ণ উপাদান হলো শক্তির গতিশীলতা আর সামাজিক অসমতার পরীক্ষা করা। অর্থাৎ
তিনি কিভাবে সমাজে ক্ষমতা বিতরণ হয় এবং ক্ষমতা প্রয়োগ করা হয়, কিভাবে এটি বিভিন্ন গোষ্ঠীকে বিভিন্নভাবে প্রভাবিত করে তার উপর দৃষ্টি নিবদ্ধ করেছেন। অর্থাৎ ক্ষমতা কী, আমাকে এখানে দুটো কনসেপ্ট জানতে হবে, হোয়াট ইজ পাওয়ার অ্যান্ড হোয়াট ইজ ইনইকুয়ালিটি। পাওয়ার বলতে কি বোঝাচ্ছে, ক্ষমতা বলতে কি, আর ইনইকুয়ালিটি বা অসমতা বলতে কি। সামাজিক ন্যায় বিচার স্থাপনের জন্য ক্ষমতার ভারসাম্যহীনতা আর বৈষম্য দূর করা খুব গুরুত্বপূর্ণ। মানে সামাজিক ন্যায় বিচার যদি আমরা করতে চাই তাহলে ক্ষমতার বৈষম্য থাকবে না, ক্ষমতার ভারসাম্য থাকবে না। প্র্যাকটিসিং সোশিওলজি এই যে গতিশীল উপাদান সমালোচনামূলকভাবে বিশ্লেষণ করেছেন পাওয়ারকে এবং ন্যায়সঙ্গতভাবে সামাজিক ব্যবস্থা প্রতিষ্ঠা করার কথা বলেন। ওকে, দি ফরেস্ট অ্যান্ড দি ট্রিজ, সোশিওলজি অ্যান্ড লাইফ, প্র্যাকটিস অ্যান্ড প্রমিস, এই গ্রন্থে জনসন ক্ষমতা এবং অসমতার সমালোচনামূলক ধারণাগুলিকে তুলে বলছেন যে ক্ষমতা বলতে ব্যক্তি বা গোষ্ঠীর অন্যদের আচরণ প্রভাবিত বা নিয়ন্ত্রণ করার ক্ষমতা। ক্ষমতা কাকে বলবো? আমি যখন অন্য একটা ব্যক্তির আচরণকে নিয়ন্ত্রণ করতে পারছি, অন্য একটা গোষ্ঠীর আচরণকে নিয়ন্ত্রণ করতে পারছি, তখন বলবো আমার কাছে ক্ষমতা আছে। এবং আমরা সোশিওলজিতে বলে থাকি যে ক্ষমতার সঙ্গে অথরিটির একটা সম্পর্ক আছে। এটা পরে পড়বে যে পাওয়ার যদি লেজিটিমেট হয় তখন সেটা অথরিটিতে পরিণত হয়। ওকে, তাহলে এই যে অ্যালান জনসন বলছেন যে ক্ষমতা হচ্ছে অন্যের আচরণ নিয়ন্ত্রণ করার ক্ষমতা। যখন অসমতা বিভিন্ন সামাজিক গোষ্ঠীর মধ্যে সম্পদ, সুযোগ এবং বিশেষাধিকারের অসম বন্টনকে বোঝায়। মানে অসমতা কোনটা? একটা একই সামাজিক গোষ্ঠী বলছে একটা সামাজিক গোষ্ঠীর মধ্যে সম্পদ, সুযোগ বা বিশেষ অধিকার সবার মধ্যে সমানভাবে নেই, তখন সেটা অসমতা তৈরি করছে। ওকে, তাহলে এক্ষেত্রে প্র্যাকটিসিং সোশিওলজির মধ্য দিয়ে অ্যালান জনসন ক্ষমতা এবং অসমতা এটাকেও কিন্তু বোঝার চেষ্টা করেছেন যে আমাদের সমাজ ব্যবস্থায় কীভাবে ক্ষমতার কি বিতরণ হয়েছে বা ক্ষমতা কিভাবে মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে, এবং একই সঙ্গে অসমতা কিভাবে আমাদের সমাজে অসমতা কিভাবে বন্টন হয়েছে, হ্যাঁ, এবং সেই অসম ক্ষমতা কোন কোন ক্ষেত্রে বন্টন হয়েছে, এই বিষয়গুলো কিন্তু তিনি তার এই ধারণার মধ্য দিয়ে দেখার চেষ্টা করেছেন। ওকে, এই পর্যন্তই। আশা করছি তোমরা মোটামুটি কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। সামনে যাদের পরীক্ষা রয়েছে, যারা সেকেন্ড সেমিস্টার দিচ্ছ এই মুহূর্তে বা এবছরে যারা ফার্স্ট সেমিস্টারে ভর্তি হয়েছে, তাদের প্রত্যেকের জন্য ভিডিওটা আশা করছি তোমরা হেল্পফুল হবে এই ভিডিওটার দ্বারা। আর যদি হেল্পফুল হও তাহলে অবশ্যই হেল্পফুল হয়েছে তার অ্যাকনলেজমেন্টে তোমরা একটা কমেন্ট করে জানিও। যদি হেল্পফুল হয় অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আর বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করো, কারণ যত বেশি শেয়ার করবে, তুমি যেটা জানলে সেটাও শেয়ার করতে পারো। হ্যাঁ, যত বেশি শেয়ার করবে তত বেশি তোমার এই ধারণাটি কিন্তু পরিষ্কার হবে। ওকে, আশা করছি তোমাদের তরফ থেকে পজিটিভ রেসপন্স পাবো, অর্থাৎ কমেন্ট বক্সে কমেন্ট পাবো। এই কমেন্ট কিছুই নয়, কমেন্টটা পেলে আমি পরবর্তী ভিডিওর জন্য একটু হলেও অন্তত একটা এনার্জি পাবো। ওকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।